আপনি সিনেমা হলে যখন সিনেমাটা দেখতে গেছেন কেমন রিয়াকশন পেলেন? আমি খুব একটা বাইরে যাই না, মানুষের সাথে কম মিশি, কিন্তু ওই মুহূর্তটা ওয়াজ সো রিলেটেবল টু দ্যাম যে মানুষ আসলে আমার জিনিসটা এত ফিল করছে, এটা খুব ভালো, অন্যরকম, মুখে বলার মতো না আর কি। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আপনারা সবাই জানেন এবারের ঈদে একটি গান তো রীতিমতন ভাইরাল হয়েছে, যে গানটি সিনেমা হলে দেখতে গিয়ে গুজবাম্প হচ্ছে, আর সেই গানের রেশ হয়ে যাচ্ছে আমাদের সাথে। বরবাদ সিনেমার সেই গানের শিরোনাম নিঃশ্বাস। সো আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে জায়গা করে নেয়া এই গানের গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী ভেরি ট্যালেন্টেড জিএম আশরাফ, আর আজ তিনিই আমাদের অতিথি। নিঃশ্বাসের প্রসঙ্গ ধরেই আজ কথা বলবো তার সাথে। চলুন দর্শক, সরাসরি আড্ডায় ডুব দিই। কেমন আছেন? হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সময়টা নিশ্চয়ই খুবই ভালো কাটছে। আর নিঃশ্বাসের প্রসঙ্গে আসবো, দুর্দান্ত লিরিক্স, দুর্দান্ত গায়কী, ফিডব্যাক কেমন পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য নাইস ওয়ার্ডস, আই উড সে। আর ফিডব্যাক বেশ ভালো পাচ্ছি, সবাই ভালো পছন্দ করছে গানটাকে, লেখা, সুর এবং গাওয়া তিনোটাকেই আমি বলবো ইকুয়ালি ভালোবাসা দিচ্ছে। সো জিনিসটা খুব ভালো আমার জন্য। সো সিনেমা হলে গিয়ে আমরা দেখেছি যে যখন এই গানটা শুরু হয় মানুষ মানে এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, চিৎকার করছে। আপনি সিনেমা হলে যখন সিনেমাটা দেখতে গেছেন কেমন রিয়াকশন পেলেন এবং আপনার কেমন লেগেছে এগুলো? ফার্স্ট অফ অল তো মুভি টিকিটস পাচ্ছিলাম না অনেকদিন, তো যখন পেলাম তো গেলাম। যাওয়ার পর আই ওয়াজ লাইক যে ঠিক আছে দেখে আসি আমার গানটা কেমন। বাট ওই অনুযায়ী মানুষের যে কেউ শীষ দিচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর মোস্টলি মানুষ অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে, চিৎকার করছে। সিনটাও এরকম ছিল আসলে, ক্লাইম্যাক্স সিন, তো আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল অ্যান্ড টাচি। আমি খুব একটা বাইরে যাই না, মানুষের সাথে কম মিশি, কিন্তু ওই মুহূর্তটা ওয়াজ সো রিলেটেবল টু দ্যাম যে মানুষ আসলে আমার জিনিসটা এত ফিল করছে, এটা খুব ভালো, অন্যরকম, মুখে বলার মতো না আর কি। তো বাইরের সবার দর্শকদের ফিডব্যাকের কথা তো জানলাম, কিন্তু আপনার ঘরের মানুষের ফিডব্যাকটা শুনবো। আপনার স্ত্রী কি বলছেন এই গান নিয়ে? টু আ কুইক অ্যান্সার টু দ্যাট, আমার স্ত্রী বলছে যে এরকম গান আগে বানানো উচিত ছিল। না, বাসার সবাই, আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, ইনফ্যাক্ট আমার বোন বাইরে থাকে, সো ওইখান থেকে সারাক্ষণ গানটা শুনে আর আমাকে ভিডিও করে পাঠায়। তো এটা ভালো লাগার জায়গা যে আমার গানটা নিজের মানুষজন এত পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে। আসলে আপন মানুষ তো, ওদের ভালোবাসাটা তো আরেকটু বেশি ফিল হয় আর কি। এবার একটু ছোটবেলার গল্প শুনবো। আমরা জানি আপনার আদি বাড়ি রূপগঞ্জ, নারায়ণগঞ্জে, তবে জন্ম বেড়ে ওঠা পুরোটাই ঢাকাতে। পুরান ঢাকায়। সেই গল্পটা শুনবো, কারণ পুরান ঢাকা তো খুবই হ্যাপেনিং একটা জায়গা। ইট ইজ, ইট ইজ পুরান ঢাকা, মানে রাত 3টা বাজে পরোটা খাচ্ছে মানুষ, মানে ইটস অলওয়েজ সজাগ। আমি বলবো পুরান ঢাকা, আমি বেসিক্যালি আমার বড় হওয়া সূত্রাপুরে, সো ওইখানের ওই কালচারটাই আমার মধ্যে হয়তো রয়ে গেছে। এই কারণেই পুরান ঢাকার মানুষের ওই যে কথার যে একটা টান আছে, অ্যাকসেন্টটা, ওইটা ফিল করি। আর আমি র্যাপও করি, সো যখন আমি হিপ হপ প্রজেক্টস করি বা র্যাপ করি, তখন আমি না মানে এই যে ওই অ্যাকসেন্টটাকেই ক্যারি করি, আর আমি চাই ওটা করতে, কারণ এমন না যে আমি ফেক করতেছি। আই ওয়াজ দেয়ার, মানে বলতে গেলে আই বর্ন দেয়ার, সো ওই ব্যাপারটা ক্যারি করার চেষ্টা করি, চলেই আসে। তবে পরিবারের কেউ কি আসলে সঙ্গীত জগতের সাথে যুক্ত? আমার ফ্যামিলিতে দাদা বাড়ির সাইড এবং নানু বাড়ির সাইডের কেউই দূর পর্যন্ত নেই। নট ইভেন সঙ্গীত, কবিতা আবৃত্তি অথবা মানে কোনো প্রকার আর্ট ফর্মের সাথেই তাদের কোনো কানেকশন নেই। আগ্রহটা কি করে জন্মালো? আগ্রহটা জন্মালো অনেক ছোটবেলায় আর কি। আমার মামা খুব গান শুনতো, মানে প্রচুর পরিমাণে সিডির কালেকশন ছিল তখন, তো সিডি ক্যাসেট প্লেয়ারের, তো সিডির কালেকশন তার খুব ছিল। তো ওইখান থেকে আমার ইন্টারেস্টটা আসে যে বাংলা গান, কারণ কি আমি মানে বলবো যে ছোটবেলা একটা সময় ছিল মানুষ হিন্দি গান অনেক শুনতো, তো আমিও অনেক ছোটকালে তো হিন্দি গানই টিভিতে দেখা তো শুনতো, বাট মামার কাছে বাংলা গানের খুব ভালো কালেকশন ছিল, ব্যান্ড মিউজিক, পপ তখন যারা ছিল। তো আমার ফার্স্ট অফ অল ওয়াও, মানে বাংলা গানই তো সুন্দর, মানে এইগুলা কেন মানুষ শোনে না। তো তখন একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করলাম যে বাংলা মিউজিকটাকে কি। তারপর যখন বড় হওয়া শুরু করলাম, ওই সিডি কেনার একটা নেশা ছিল, টাকা জমিয়ে সিডি কিনতাম। আমার মনে আছে আমার ফেভারিট ব্র্যান্ড ব্ল্যাকের এক একটা সিডি 3-4বার করে কিনেছি। আমার লাইফে প্রথম বাংলা গান যেটা শুনে মনে হয়েছে আমি মিউজিক করতে চাই বা আমি এরকম একটা গান বানাতে চাই, এটা ব্ল্যাকেরই একটা গান ছিল, প্রাকৃতিক, তাহসান ভাইয়ের ভয়েসে মনে ছিল গানটা। ও মাই গড, ওইটা শুনে আমার মনে হচ্ছে আমি কখনো হিন্দি গান শুনবো না, বাংলা গানই শুনবো। তো ওইখান থেকে আর কি শুরু। তারপর আমার ইচ্ছা ছিল যে কখনো
মানে সিঙ্গার হওয়ার ওইভাবে ইচ্ছা না থাকলেও ইচ্ছা ছিল যে আমি নিজের মতো গান বানাবো, নিজে শুনবো। তো ওইখান থেকে একটা ইচ্ছা, লেখালেখি। আমার মনে আছে ক্লাস 9-এ আমার একটা কাজিন আর কি, তো ওর গার্লফ্রেন্ডকে একটা কবিতা ডেডিকেট করবে, তো আমাকে বলছে একটা কবিতা ডেডিকেট করবো, একটু লিখে দে না। তাহলে যা, আমি এগুলো লিখতে পারি না। পরে বললো লিখলে আমি তোর ট্রিট দিব। অ্যাকচুয়ালি সত্যি কথা আমার ক্ষুধাও লাগছিল। হ্যাঁ, লোভে পড়ে আমি জাস্ট 4-5 লাইন লিখে দিছি এন্ড হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে। ও আমাকে ট্রিট দিল, ইট ওয়াজ এ গুড ট্রিট বাই দ্য ওয়ে। তো ওইখান থেকে হি ওয়াজ লাইক ম্যান এটা অনেক সুন্দর, ও তো অনেক ইমপ্রেস, আরো লিখে দে না। তো তখন থেকে আস্তে আস্তে করে একটু একটু করে আর কি। পরে প্রথম গান 2017-তে যে পারফর্ম করার চান্স পেলাম, 16-তে একটা ওভিসিতে আর কি। আচ্ছা, এই যে ওভিসির প্রসঙ্গে আসবো, ইফ আই এম নট রং 2016 থেকেই মোটামুটি আপনার কাজ শুরু হয়ে যায় এবং ওভিসি দিয়েই আপনার যাত্রাটা শুরু আসলে প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে। সেই গল্পটা শুনবো, কেন এই ইন্ডাস্ট্রিটাকেই বেছে নিলেন? না, আমার আসলে কি গান করব, গায়ক হব, এর থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল যে আমি গান কিভাবে হয় এইটা শিখবো, জানবো, নিজের ভালো লাগার জন্যই হোক না। 2016-তে একটা ফ্রেন্ডের থ্রু, নাফিস নামে একটা ফ্রেন্ড ছিল, ওদের স্টুডিও ছিল এলএমজি বিটস। তো ওইখানে প্রথম ইন্ট্রোডাকশন টু মিউজিক, আমার ফ্রেন্ডশিপ বলেন, ভালো লাগা, গান কিভাবে সব জানতে পারলাম। তো 16-তে আমার মনে আছে একটা বৈশাখ প্রজেক্ট ছিল, ইট ওয়াজ এ গ্রুপ আকাপেলা প্রজেক্ট। তো ওইখানে আই ওয়াজ দেয়ার, মানে বিহাইন্ড দ্য সিন আর কি। তো ওইখানে শান্ত ভাই ছিলেন তখন। তো শান্ত ভাই ওয়াজ লাইক যে এই ম্যান তুমি একটা ভার্স দিয়ে দাও। I was like, wow, really? তো ওইখান থেকে প্রথম কাজ, ওইখানে অ্যাকচুয়ালি আমার একটা গান মানে ভার্স যায়, কিন্তু আনফরচুনেট ইভেন্ট হচ্ছে গিয়ে যেই গানটা আমি গিয়েছিলাম ওইখানে আমার লিপসিং নেওয়া হয়নি, যেটা আমি গাইনি ওইখানে আমার লিপসিং নেওয়া হয়েছে আর কি। বাট স্টিল ইট ওয়াজ লাইক ফার্স্ট প্রজেক্ট জীবনের, অন্যরকম একটা ফান ছিল, ফার্স্ট শুটিং, ফার্স্ট ক্যামেরার সামনে। ওইখান থেকে শুরু, তারপর আস্তে আস্তে ওবিসি থেকে নাটকের কাজ করলাম 2017 সালে। 17-তে, জি। এরপরে তো আসলে নাটকে আপনার যাত্রা শুরু 2017 সালে, অপূর্ব অভিনীত লাকি ভাই নাটকে আপনি গান করেছেন। হ্যাঁ, এটা আমার প্রথম। এরপর স্ক্রিনশট নাটকে একই বছর আরো একটা গান পাই। সেই সময়গুলো কতটা উপভোগ্য ছিল? লাকি ভাইয়ের যে গানটা ছিল, গানটার নাম ছিল প্রতিক্ষণ। গানটার মানে আমাদের কাছে লিটারালি প্রায় আধা ঘন্টার মতো সময় ছিল, যে গানটা মনে হয় মানে ডিরেক্টর ওয়াজ কনফিউজ। সো আমাদেরকে বলা হয়েছে যে আধা ঘন্টা সময়, যদি দেখো যদি কিছু হয়, আমি জানি আধা ঘন্টায় কিছু হয় না। তো আমার ওই গানটার যিনি মিউজিক করেছেন শুভ্র রাহা, তো ভাইয়া ওয়াজ লাইক আই ওয়াজ হ্যাভিং, মানে আমি ওখানে বসে মনে লাঞ্চ করতেছি, হি ওয়াজ লাইক যে আধা ঘন্টায় কিছু লিখতে পারবি? আই ওয়াজ লাইক আধা ঘন্টায় কিভাবে? পরে বলে যেটা ইচ্ছা লিখ। তো আধা ঘন্টা আমি লিখলাম, সুর করলাম। তা আমি বললাম ভাই আমি তো কখনো করি না এইভাবে, আমি জানি না এটা ভালো লাগছে কিনা। তো ভাইয়া বললো আচ্ছা রেকর্ডটা নেই। তো রেকর্ড নিলাম, ভাইয়া কম্পোজিশন মানে ওই সুরের বেস করে মিউজিক করলো। তারপর লাকি ভাইয়ের প্রতিক্ষণ গানটা রিলিজ হলো, এন্ড কেন জানি এভরিওয়ান মানে আমার মানে এটা খুবই পছন্দ করলো, সুইট একটা গান ছিল, তো মানে পিপল লাইক ইট। তো ওইখান থেকে কনফিডেন্ট আসলো যে হয়তো আমার দ্বারা সম্ভব, আস্তে আস্তে একটু বেটার আউটপুট। জানি তুমি এরপরে গানটা ছিল, এটা আমার জীবনের প্রথম মনে হয় অন্য কারো লিরিক্স আর সুরে গান করা, যেটা আমি খুব একটা করি না, কমফোর্টেবল ফিল করি না, কারণ আমার কাছে মনে হয় অন্য কারো লিরিক্স আর সুরে গান করা ওটা আমার সাথে অত একটা যায় না। কিন্তু জানি তুমি ওয়াজ ডিফারেন্ট, ওটাও খুব সুন্দর ছিল। এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। টিভিসি অফিসের জিঙ্গেল তো আমরা পেয়েছি আপনার থেকে, দুর্দান্ত, সামনে নিশ্চয়ই আরো পাবো। নাটকের গানও করেছেন, তবে বড় পর্দায় এই যে ফাইনালে এত দুর্দান্ত একটা গান নিয়ে এলেন, ঠিক কবে ভেবেছিলেন যে আসলে বড় পর্দায় নিজেকে এবার এক্সপ্লোর করা দরকার? আমি আসলে কখনোই ব্যাপারটা ভাবিনি যে বড় পর্দায় আসলে আমার গান যাবে, কারণ আমি একটু ওয়েস্টার্ন পপ ফোকাসড মানুষ। আমি বলবো যে একটা মানুষ সব করবে না, মানে এক একটা পছন্দের জনরা থাকে, আমার সব জনরাই পছন্দ, তবে ওয়েস্টার্ন পপের যতগুলো জনরা আছে, তারপর হিপ হপ, এগুলো আমার বেশি পছন্দ, টানে বেশি। তা আমার কাছে মনে হয়েছিল যে আসলে এই জনরার কাজ করার পর কখনো মুভিতে যাওয়া হয়তো পসিবল হবে না, কিন্তু সামহাও মেহেদী হাসান হৃদয় ভাই গট লাইক কানেক্টেড টু মি, আর ওনার কাছে মনে হচ্ছে আপনি পারবেন। তো উনি আমাকে জাস্ট ফুল ফ্রিডম দেয়াতে হয়তো এতটুক গানটা এত সুন্দর করে প্রেজেন্ট করা, কারণ হয় কি ফ্রিডম না দিলে গানটার প্রতি মায়া, ডেডিকেশন অতটা পসিবল হয় না। তো এই তো তখন থেকেই অল অফ আ সাডেন বলবো আমার লাইফে এই ঘটনাটা ঘটে গেল আর কি। এক্স্যাক্টলি। আর এই যে আপনি তো পার্সোনালি এখন নিজের ইউটিউব চ্যানেলটাকেও ডেভেলপ করছেন, এটা নিয়ে ফার্দার কি ড্রিম দেখছেন সেটাও একটু শুনি।
হ্যাঁ, এমন একটা টপিক যে আমার ফেলো যত মিউজিশিয়ানস আছে, আমার ফ্রেন্ডস বলেন বা যারা আর কি আমার কলিগস বলা যায়, তো সবাই আর কি আমার উপর একটু ফেড আপ যে ম্যান মানে ইউ শুড ওয়ার্ক অন ইয়োর চ্যানেল। সবই ঠিক আছে, তো তোমার চ্যানেল তোমার আইডেন্টিটি থাকা উচিত। সো আমি প্রত্যেকবার সবাইকে বলি হ্যাঁ হ্যাঁ এই তো করছি। তো এইবার আমি মনে হয় সত্যি সত্যিই করব। এটাই আমার টার্গেট, যে আমি আমার চ্যানেলটার প্রতি একটু যত্নশীল হব। আমরা দেখেছি যে ইউটিউবে আপনার বেশ কিছু গান কিন্তু কয়েক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আমরা যদি টাকলা গানের প্রসঙ্গে আসি, খুবই মজার একটা গান, 52 মিলিয়ন তো ছাড়িয়েছে। তারপর মাফ করে দে ভাই 22 মিলিয়ন। এই যে নাটকের গানগুলো যে এত পপুলারিটি, এবং এই সূত্র ধরেই কি আসলে মেহেদী হাসান হৃদয়ের সাথে আপনার আলাপ হলো? বলা যায়। তবে যেমন আমি মাফ করে দানের কথা যদি বলি, ইট ওয়াজ আ প্রজেক্ট অনেক আগে 2019-এর দিকে। তো ওইটা ওয়াজ এ সার্কাস্টিক, আমি বলবো একটা সিচুয়েশনাল ন্যারেটিভ র্যাপ ছিল। তো ওইটার পরে টাকলা আবার একটু টোটালি ডিফারেন্ট জনরা। তো ওইটাতেও ওইটা ল্যাটিনো টাইপের একটা বিটের উপর পুরোটা ক্রিয়েট করা। এরপরে দুইটাই জনপ্রিয় হয়েছে। তারপর বোঝে না বউ, এটা আবার আরেকটু ডিফারেন্ট ছিল, একটু মেলোডিয়াস। তা আমি এরকম জনরা এক্সপ্লোর করতে করতে হৃদয় ভাইয়ের সাথে আমার ডিরেক্ট কানেকশন ওইভাবে করে যখন ওর সাথে আমার পরিচয় হয়, তো উনি আমাকে বলছে যে আপনি আপনার মতো করে আমাকে দেন। যেমন আমি আসলে ওই মানুষ যখন আমার উপর ছেড়ে দেয়, তখন আমার কাছে মনে হয় আমি ব্রিদিং স্পেসটা পাওয়ার কারণে ভালো করি। তো ভাইয়া আমাকে শুরু থেকে ওইটুক সাপোর্ট বলেন বা ভরসার জায়গাটা দিয়েছে যে আপনি পারবেন, আপনাকে আমরা কিছু বলবো না, জাস্ট আপনি আপনার মতো করেন। তো ওনার সাথে আমার বেশ কিছু কাজ করা হয়েছে ওনার নাটকের প্রসঙ্গে। তবে এরপরে মুভিটা যে এভাবে করে হয়ে যাবে এটা হয়তো আমি বুঝতে পারি। এই গল্পটা একটু শুনতে চাই বিস্তারিতভাবে, যে বরবাদের জন্য গান করার প্রপোজালটা কবে, কখন, কিভাবে এসেছিল? যখন ওনাদের হয়তো স্ক্রিপ্ট লেখা শেষ, তো ওনারা তখনও মনে হয় কাস্টিং ফাইনাল করেনি। কারণ আমি যখন ওনার অফিসে, উনি আমাকে সাডেনলি একদিন বললেন ভাই একটু টাইম দেন, একটু আসেন, আপনাকে একটু গল্প শোনাবো। তা আমি ভেবেছি হয়তো নাটক বা কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের একটু বিগার স্কেলের নাটক হবে, এই কারণেই এত তামঝাম, এত বড় আয়োজন। আমি গেলাম, যে দেখি ওখানে অনেক মানুষ বসা ছিল, অবভিয়াসলি টিম, বরবাদের টিম বসা ছিল। তো তখনও তো এত বড় টিম ফর্ম হয়নি, তখনও কম মানুষ ছিল, বাট তাও অনেক মানুষ ছিল। তো এখানে যাওয়ার প্রোগ্রামকে পুরো গল্পটা এভাবে শোনালেন যেন একটা বই পড়ছে। মানে আরিয়ান মির্জা কি, আদিব মির্জাকে, ওরা কেন এরকম, ওনাদের মানে আরিয়ান মির্জার ভয়ঙ্কর সাইড, রোম্যান্টিক সাইড, ইমোশনাল সাইড, ওনার ভিতরে একটা বাচ্চা সুলভ আচরণ আছে, সব কিছু আমাকে এমনভাবে বোঝালো। তা আমি পুরো জিনিসটা গিললাম, যে স্টোরিটা নিজের মধ্যে ধারণ করলাম। তারপরে বললো এবার আপনার উপর, আমি একটা ক্লাইম্যাক্স সং চাই যেটা মানুষের মনে ঝড় তুলবে। এখন এই কথাগুলো আমার জন্য খুব নতুন, কারণ আমি মনে ঝড় তোলে এরকম গান তো আমি জানি না আসলে কি করে বানায়। তো বললো না, আপনি চিন্তা করলে আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি টাইম নেন। তো এখান থেকে স্টোরি শুনে আসলাম। আসার পরে আমার কম্পোজার যিনি এই গানের কম্পোজ করেছে, আমার কাছে মনে হলো আদিব কবির খুব ভালো করবে। তো আদিবের সাথে কথা বললাম, তো ও আমাকে বলছে যে তুমি পারবা, তুমি একটু টাইম নাও। তারপরে তখন আমি জানতাম না যে মুভিতে কে কে আছে। তার কিছুদিন পরে আমাকে মুভির লুকস পাঠালো। আমি তখন মেগাস্টার সাকিব খানের লুক ওয়াজ, আমি আসলে পার্সোনালিও বলতে গেলে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে ওভারঅল ইট ওয়াজ গুড লুকিং অ্যাজ হেল। তো আমার কাছে সবকিছু দেখে আমি যখন ডেমো রেডি করলাম, আমার কাছে আরেকবার মনে হলো যে আরিয়ান মির্জার অ্যাগ্রেশনটা একটু বেশি হওয়া উচিত। তো আমি আর কি এই গানটা 2বার রেকর্ড দেওয়া হয়, কারণ অ্যাগ্রেশনটা প্রথমে একটু কম ছিল, মায়া বেশি ছিল। পরবর্তীতে মায়া এবং মানে দুইটা অ্যাডজাস্ট করা হয়েছে। সো তারপরে আর কি এখন এই যে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব ব্যাপারটা ওইভাবে আসছে। আচ্ছা, চিত্রনায়ক শাকিব খানকে আপনার অন্য কোনো গান শুনেছেন বা ফার্দার গান নিয়ে কাজ নিয়ে কি তার সাথে আপনার আলাপ হয়েছে? না, ওইভাবে করে আমার কখনো, মানে আমি তো এমনিই একটু চুপচাপ মানুষ, আর উনিও হয়তো অত কথা বলেন না, তো আমার কখনো ওইভাবে করে কথা হয়নি। দেখা হয়েছিল 2বার অন্য প্রসঙ্গে, কিন্তু বরবাদ নিয়ে এখন পর্যন্ত কথা বলার সুযোগ পাইনি। আর যেহেতু বরবাদ নিয়ে কথা হচ্ছে, দেখুন যে কোনো ক্রিয়েটিভ কাজের পর কিন্তু আসলে আলোচনা সমালোচনা দুটো হয়। সমালোচকদের একটা ছোট অভিযোগ রয়েছে যে এই গানটির সাথে আসলে সারা দুনিয়া জ্বালা দেঙ্গে, অ্যানিমাল সিনেমার এই গানের কোথাও না কোথাও একটু মিল পেয়েছেন। আপনি কি এটা দিয়ে কোনোভাবে ইন্সপায়ার্ড? প্রথম কথা হচ্ছে গিয়ে আমি মিউজিকের ব্যাপারে ইন্সপায়ার্ড বললে তো ভুল হবে, কারণ পুরো ওই গানের জনরা এই গানের জনরা টোটালি ডিফারেন্ট, গাওয়ার স্টাইল বলেন সবকিছু ডিফারেন্ট। তবে হ্যাঁ, এই জিনিসটা আপনি বলার পর আমি মাত্র খেয়াল করলাম, হ্যাঁ আসলেই তো ওরকম একটা লাইন হয়তো ওই গানেও আছে, সারা দুনিয়া জ্বালিয়ে দেব। আর এই যে সারা দুনিয়া না, এখন আমার কাছে পুরো দুনিয়া জ্বালিয়ে দিবর ব্যাপারটা কেন আসছে, বাট হ্যাঁ আপনি যেভাবে মিলাচ্ছেন মিল আছে, কিন্তু আমি কি ভেবে লিখেছি ওটা আমি বলি।
আরিয়ান মির্জার গল্প শুনেছি, তো হি ইজ আ ক্রেজি ম্যান, মানে উনি এত ইমোশনাল যে উনি সবকিছু ছাড়খাড় করে দিবে। যেমন একটা লাইন আছে যে আমি সবকিছু ছাড়খাড় করে দিতে পারি, সো ওই লাইনটা আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ, তো আরেকটা লাইন আছে মুভিতে উনি বলে যে নিতুকে না পাইলে আমি দুনিয়া বরবাদ করে দিব। তো ওইখান থেকে আমার আর কি ছাড়খাড় করার ইন্সপিরেশনটা আসছে। আর যেহেতু উনি এত স্ট্রং পাওয়ারফুল ব্যক্তি, হি ক্যান বার্ন দ্য হোল ওয়ার্ল্ড ইফ হি ওয়ান্টস টু। তো ওইখান থেকে আমার আর কি এর থেকে সুন্দর আর রিলেটেবল লাইন আসছিল না। তবে হ্যাঁ, আমি কখনো ওইভাবে করে ভেবে দেখা হয়নি যে, কিন্তু হ্যাঁ আমি এটা বলবো যে ওইখানের প্রোটাগনিস্টও কিন্তু ওরকমই পাওয়ারফুল একটা ক্রেজি ইমোশনাল মানুষ। এইখানের আরিয়ান মির্জাও কিন্তু কম না, উনিও কিন্তু পাওয়ারফুল প্লাস ক্রেজি প্লাস ভালোবাসা ইমোশনাল। তো আমি বলবো যে হ্যাঁ, আসলে যদি আপনি মিল করতে চান তাহলে এরকম তো মিলানো সম্ভব। তবে আমি যখন লিখেছি তখন আমার মাথায় এটা আসেনি আর কি। তো যে গান নিয়ে এত কথা, এত আলোচনা এবং এত ভালোবাসা আপনি পাচ্ছেন, সেই গানের দুটো লাইন যদি এবার আমাদেরকে গেয়ে শোনান খালি গলায়। হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করতে পারি, জানি না কতটুকু ভালো হবে, কালকে অনেক আইসক্রিম খেয়ে ফেলেছি। ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপবাদ, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়খাড় তোমায় না পেলে। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এই গানটা আমরা দেখছি মানে সিনেমা রিলিজের আগ থেকে যেরকম একটা মানে হাইপ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে যখন অন স্ক্রিন এবং এই গানের প্লেসমেন্টটা দেখলো সবাই মানে বলতে গেলে অনেকটাই স্যাটিসফাইড। তো সিনেমার এই পার্ট তো বলতে গেলে অলমোস্ট চুকলো, কারণ দর্শকের ভালোবাসা পেয়েছেন, সবটা হলো। তো ফার্দার হোয়াট নেক্সট প্ল্যান কি, এটা একটু শুনবো। নেক্সট প্ল্যান যেটা একটু আগে বলছিলেন যে বরাবর তো আমি একটু ডিফারেন্ট কাজ করার খুব ইচ্ছা। তবে হ্যাঁ, নেক্সটেও আমার ইচ্ছা ডিফারেন্ট কোনো স্টোরিতে আমার ক্রিয়েশনটা তার ক্রিয়েশনের সাথে ব্লেন্ড করানো, যদি মুভির ক্ষেত্রে হয় যে ডিফারেন্ট আউট অফ দ্য বক্স কোনো কাজ করার, বা অবশ্যই এই গানের থেকে আরও বড় স্কেলের কোনো একটা গান ক্রিয়েট করার। আর পার্সোনালের ক্ষেত্রে আমার চ্যানেল আমি বলবো যে আমি সবসময় এক্সপেরিমেন্টালি রাখবো। আমার চ্যানেলে আমি কনস্ট্যান্টলি এক্সপেরিমেন্ট শেয়ার করব মানুষের সাথে, যেই সব জিনিস আমার করার ইচ্ছা। যেমন আমার মিউজিক করার মেইন উদ্দেশ্যই ছিল যে আমি মিউজিক ছেড়ে দেওয়ার আগে অ্যাটলিস্ট আমার যতগুলো পছন্দের জনরা আছে সবগুলো জনরার একটা ক্রিয়েশন রেডি করে তারপর নো প্রবলেম। আর এখন আমরা দেখছি যে বাংলা সিনেমার যে জোয়ারটা চলছে, গত ঈদ উল ফিতর থেকে 6টা সিনেমা মুক্তি পেয়েছে এবং বেশ কিছু সিনেমার টিকিট এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এবং আপনি তো অলরেডি 2টো সিনেমা দেখেছেন। তো বাংলা সিনেমার এই যে উত্তরোত্তর উন্নয়ন বা এই যে টোটাল কন্ডিশনটাকে কিভাবে দেখছেন আপনি? আসলে এই ব্যাপারটা আমি যখন ছোট ছিলাম তখন আমি ওইভাবে করে অতটা ফিল করি নাই, কিন্তু এখন যেটা দেখছি আই থিঙ্ক দিস ইজ হাউ ইট শুড বি। মানে এর থেকে ভালো আর কি হতে পারে? বাংলা সিনেমার প্রতি মানুষের এত টান বা এত আগ্রহ বেড়েছে, এতটা হল, মানে আমি তো বরবাদ তো দেখেছি, জঙ্গলি দেখেছি, ওইখানেও আমি দেখলাম মানুষের ভালোবাসা, মানুষের উৎসাহ, মানে এই জিনিসগুলা তো যারা কাজ করছে, মিউজিশিয়ানস বলেন, তারপরে কলা কৌশলী যারা আছে, মেকআপ আর্টিস্ট বলেন, মানে প্রত্যেকটা সেট ডিজাইনার্স বলেন, সবার জন্য কিন্তু মানে পরিধিটা বাড়লো, যে আর একটু কাজের সুযোগ বেশি পাচ্ছে, নিজের স্টোরি প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছে। আমি মনে করি দিস ইজ হোয়াট আমি মনে করি পারফেক্টলি এটা একটা পারফেক্ট সময়, এন্ড এইভাবেই জিনিসটা এগিয়ে যাওয়া উচিত এবং আরো ভালো সময় আসবে সামনে। একদম একদম নিঃসন্দেহে। আপনাকে তো সব ধরনের জনরারই গান গাইতে আমরা শুনেছি, পার্সোনালি স্পেসিফিক ভাবে কোন জনরাটায় আপনি মোর কমফোর্টেবল? টাফ কোয়েশ্চেন, কারণ এই কথাটা আমি এখন যে কথাটা বলবো এটা একটু আজব শোনাবে, বাট এটা আমার ক্লোজ ফ্রেন্ডস বলে আর কি, যে আমার মধ্যে আমার মনে হয় দুইটা সত্তা আছে, একটা খুব সিরিয়াস আর একটা খুব দুষ্ট।
সো এই দুইটার কারণে আমি কখনো একটাতে শিফট হতে পারি না, আমি কনস্ট্যান্টলি দুইটার মধ্যে থাকি। ওকে, সো আমি যদি খুব সিরিয়াস করি তাহলে আমার ওই যে দুষ্ট সত্তাটা একটু মাইন্ড করে, তখন আমার ওর জন্য একটা কিছু ক্রিয়েট করতে করতে হয়। হয়, বুঝতে পেরেছি। তো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। জিএম আশরাফ একজন কম্পোজার। আপনার প্রতিটি নিঃশ্বাস কি বলে? আমার প্রতিটি নিঃশ্বাস ক্ষুধার্ত আরো ভালো ভালো গানের জন্য। ওয়াও। বরবাদের আরিয়ান মির্জা এবং জিএম আশরাফের মধ্যে কি মিল রয়েছে? জিদ। ও বাংলাদেশে আপনার ভীষণ প্রিয় দুজন সঙ্গীত পরিচালকের নাম বলুন। ভীষণ প্রিয়, আচ্ছা যাদের আমি মানে মন থেকে পছন্দ করি, অ্যাডমায়ার করি, ফার্স্ট ছোটকালে ফুয়াদ আল মুক্তাদির, আর এই সময়ে আমি বলবো প্রীতম হাসান। এক্স্যাক্টলি। বাংলাদেশে কোন নারী এবং পুরুষ সঙ্গীত শিল্পীর গান আপনার ভীষণ ভালো লাগে? ও পারফেক্ট কোয়েশ্চেন। আমি অ্যাডিক্টেড লেভেলের ফ্যান যদি নারী সঙ্গীত শিল্পী বলেন, আলিটা কারিম। ওনার ভয়েস ইজ লাইক আমার কাছে ব্লেসিং এর মতো। আর মেল সিঙ্গারদের মধ্যে অনেক জনরায় ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ আছে, তবে যার গান দিয়ে মানে আমি শুরু করেছি শোনা বাংলা মিউজিক, তাহসান খান। সারা বিশ্বে অল টাইম ফেভারিট মিউজিশিয়ানকে? টাফ কোয়েশ্চেন, তবে অল টাইম ফেভারিট মিউজিশিয়ান বললে ভুল হবে, আমার একদম মানে থাকে না রক্তে মিশে আছে, দ্যাটস লিঙ্কিং পার্ক। আচ্ছা, আপনার ভীষণ প্রিয় 5টি গানের নাম বলুন। প্রথম আমি বলবো যে ইটস মাই ডিসেম্বর নামে চেস্টার বেলিংটন লিঙ্কিং পার্কে একটা গান ছিল, যে গানটা আমার সারা জীবন পছন্দ থাকবে, যতবার শুনবো। লিভ আউট অল দ্য রেস্ট, এটাও সেম চেস্টার বেলিংটনের। এটা শুনলে কেন জানি মনে হয় যে হারিয়ে গেল, আফসোস নাই। বাংলা গানের মধ্যে স্রোতের শেষে নামে তাহসান ভাইয়ের একটা গান ছিল আমার খুবই পছন্দের। প্রীতম হাসানের আমি আমার মতো, ইটস জাস্ট অ্যামেজিং। আর লাস্টলি আমি বলবো আমার একটা গান আছে ঝিঝি পোকা নামের, এই গানটা আমার খুব পছন্দের। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন, এবং অবশ্যই আবারও অভিনন্দন জানাই বরবাদের জন্য। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।